প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রিন টিভির স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য এই অনুষ্ঠানটিতে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি জান্নাতুন নূর নাইমা। দর্শক, একটি শিশুর জীবনের প্রথম কান্না যেমন পরিবারের জন্য আনন্দের মুহূর্ত, ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু শুরু হয় শিশুর যত্ন ও সঠিক পরিচর্যা। এবং জন্মের প্রথম 28 দিন একটি নবজাতকের জন্য রয়েছে খুবই সংবেদনশীল একটি সময়। এই সময়টুকুর সঠিক পরিচর্যা কেমন হওয়া উচিত, কেমন সচেতনতা হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ রয়েছেন ডক্টর তমা রানী পাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। তো দর্শক, চলুন আমরা আমাদের মূল আয়োজনে চলে যাই। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি। আপনাকেও ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে আমাকে এখানে এসে সুযোগ প্রদান করার জন্য। আপনাকে পেয়েও আমাদের ভীষণ ভালো লাগছে, অনেক কিছু জানবো আপনার কাছ থেকে। প্রথমে একটু জানতে চাই আপনার কাছে যে আমি বলছিলাম যে 28 দিন পর্যন্ত একটি শিশুকে বলা হয় যে নবজাতক সময়টা, তো প্রথমে 1 ঘন্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। এই সময়টুকুতে একটি শিশুর যত্ন আসলে কেমন হওয়া উচিত? নবজাতকের জন্মের পর প্রথম 1 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মায়ের বুকের উপর স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, খুব দ্রুত সময়ের মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে এবং এই সময় শিশুর শ্বাস প্রশ্বাস, তাপমাত্রা ও অন্যান্য যে স্বাস্থ্য সম্পর্ক যে এক্সামিনেশনগুলো, সেই পরীক্ষাগুলো করতে হবে। এই পরীক্ষায় বা এই পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এবং মা ও শিশুর যে বন্ধন সেটাকে দৃঢ় করার জন্য। তো এই গোল্ডেন আওয়ারটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা ব্যাপার আমি একটু আপনাকে জানতে চাই আপনার কাছে যে 6 মাস পর্যন্ত আমরা বলে থাকি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, বাট এই দেখা যায় জন্মের পরপরই কিন্তু এই মধু দেওয়ার বা মুখে পানি দেওয়ার একটা প্রচলিত নিয়ম রয়েছে। এই বিষয়টা আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। জন্মের পর প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। আমরা এই সময় যদি মধু দিয়ে থাকি, মধু খুবই বিপজ্জনক একজন নবজাতক শিশুর জন্য এবং এতে বিভিন্ন ধরনের ইনফেকশন বা যে কোনো ধরনের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এজন্য প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধই সবচেয়ে বাচ্চার জন্য নিরাপদ বলা হয়ে থাকে। এবং তাহলে এই সময় অবশ্যই কোনো মধু বা পানি, যে একটা প্রচলিত নিয়ম রয়েছে, এটা অবশ্যই একটা অবশ্যই দেওয়া ভ্রান্ত উচিত নয় ধারণা। এবং এটা সবসময় বাচ্চার তার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন এবং তার ইমিউনিটিতে যেরকম বুস্ট আপ করতে যেরকম বাধাগ্রস্ত করে, তেমনি মা এবং বাচ্চার যে বন্ধন দৃঢ় করার যে প্রসেসটা, সেটাকেও কিন্তু আঘাত করে। তার মানে এটা আসলে একটি শিশুর জন্য, একটি নবজাতকের জন্য খুবই একটা ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে। অবশ্যই। তো আবার জন্মের পর দেখা যায় নাভির পরিচর্যার একটা বিষয় থাকে, বা অনেক সময় বাচ্চাদের জন্ডিস দেখা যায় বা বিলিরুবিন বেশি চলে আসে। এই বিষয়টা নিয়ে বাবা মায়ের আসলে কতটুকু সচেতনতা প্রয়োজন? বাচ্চা জন্মের পরে নাভি পরিচর্যার বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এ সময় নাভিতে কোনো ধরনের ওষুধ বা কোনো ধরনের আমরা প্রসাধনী দিয়ে থাকি, এগুলো দেওয়া অবশ্যই উচিত নয়। এ সময় নাভিটাকে শুকনো এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি কোনো ওষুধ দিতে হয় তাহলে তার পরামর্শ অনুযায়ী দিতে হবে। এছাড়াও আমাদের বাচ্চাদের কিছু লক্ষণ বা বাচ্চা হওয়ার পরে বেবিদের বিভিন্ন ধরনের জন্ডিস বা তার জন্ডিস হওয়া বা তার যদি কোনো শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা থাকে বা তার তাপমাত্রা যদি কমে যায় বা বেড়ে যায় বা সে যদি নিতিয়ে যায় বা বাচ্চা বুকের দুধ খেতে না চায়, এই সমস্ত যদি লক্ষণগুলো দেখা দেয় বা অস্বাভাবিক লক্ষণ যদি আমরা বাচ্চার মধ্যে প্রকাশিত হয়, সেক্ষেত্রে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। ওকে, তার মানে এগুলো কাইন্ড অফ ডেঞ্জার সাইনের মধ্যে পড়ে। এক্ষেত্রে অবশ্যই যখন একটা পেশেন্ট হসপিটালে থাকে, দেখা যায় যে তার বিলিরুবিন হয়তোবা বেশি হয়েছে বা হয়তোবা জন্ডিস দেখা যাচ্ছে বা নাভিতে কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন? অ্যাকচুয়ালি এটা পেশেন্টের অবস্থার উপর নির্ভর করে। যদি নাভিতে কোনো ইনফেকশন বা কোনো সমস্যা থেকে থাকে, সেই অনুযায়ী শিশু ডক্টর তাকে দেখবে এবং সেই অনুযায়ী তাকে ওষুধ প্রেসক্রাইব করবে এবং একজন মা অবশ্যই সেভাবে তার যদি বাচ্চাকে টেক কেয়ার করে বা যত্ন নেয়, তাহলে সেখান থেকে সে সহজেই মুক্তি লাভ করবে। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাচ্চাদেরকে রোদে দেওয়ার একটা বিষয় আমাদের প্রচলিত রয়েছে, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? বাচ্চা হওয়ার পরপরই আমাদের জন্ডিস ধরা পড়া বা এটার 2 ধরনের জন্ডিস হয়ে থাকে। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস বা একটা প্যাথোলজিক্যাল জন্ডিস। মানে প্রথাগত যে ধারণা আছে যে বাচ্চাকে রোদে দিলেই জন্ডিসটি ভালো হয়ে যায়। তবে এখনকার যে নতুন যে চিকিৎসা ব্যবস্থায় আমরা কিন্তু বাচ্চাকে রোদে দিতে না করি। কারণ আগে যেই ট্র্যাডিশনাল যে ধারণাটা ছিল যে বাচ্চাকে রোদে দিলেই তার হচ্ছে যে জন্ডিসটা চলে যাবে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি বাচ্চার জন্ডিস ধরা পড়ে, আমরা সাথে সাথে আমরা চিকিৎসকের শরণাপন্ন হব এবং চিকিৎসক তখন তার সেই নলেজ বা তার যে জ্ঞান থেকে এটা বের করবে যে তার জন্ডিসটা কি তার ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল, বা তার অন্য কোনো সমস্যা
সমস্যার কারণে তার এই জন্ডিসটা হয়েছে কিনা। যদি প্যাথোলজিক্যাল হয় তাহলে সেই অনুযায়ী তার যে কারণে বাচ্চাটি জন্ডিস ডেভেলপ করেছে সেই অনুযায়ী চিকিৎসা শুরু করলে তার সে বাচ্চাটি সুস্থ হয়ে উঠবে। ক্ষেত্রে কি গর্ভাবস্থার কি মাকে কোনো সচেতনতা নিতে হয় যেন বেবির কোনো প্রবলেম না হয় বা জন্ডিসের মতো যেন প্রবলেম না হয়? কোনো কি সচেতনতা রয়েছে মায়েদের যেটা তারা গর্ভাবস্থায় নিতে পারে? গর্ভাবস্থায় মায়েদের সর্বোপরি বাচ্চা সুস্থ মা হওয়ার জন্য বা সুস্থ মা কিন্তু সুস্থ শিশুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তাই সর্বোপরি মায়ের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটাই কিন্তু নিশ্চিত করতে হয়। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার জন্য শারীরিকভাবে মাকে গর্ভাবস্থার আগে পরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করতে হয়, চিকিৎসকের পরামর্শ নিতে হয় এবং তার যদি কোনো বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস, প্রেশার বা তার সেই মা যদি RH নেগেটিভ হয়, তার রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা ব্যবস্থা আছে। সেই অনুযায়ী যদি সে নিয়মিত এন্টিনাটাল চেক আপে আসে এবং আমাদের চিকিৎসা গ্রহণ করে, তাহলে কিন্তু পরবর্তীতে শিশু বা নবজাতকের বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা এমনিতেই কমে যায়। মা যদি সুষম খাবার এবং পরিমিত বিশ্রাম নেয় এবং মানসিকভাবে সুস্থ থাকে, তাহলে কিন্তু সে একজন সুস্থ শিশুর জন্ম দিতে পারে। ওকে, এক্স্যাক্টলি আসলেই তাই যে একটি সুস্থ বাচ্চার জন্য বা একটি সুস্থ নবজাতককে পৃথিবীতে নিয়ে আসার জন্য অবশ্যই মাকে গর্ভাবস্থা থেকে অনেকটাই সচেতন হতে হবে। একটু আপনার কাছে জানতে চাই যে আমরা জানি নবজাতকের জন্য কিছু সরকারি টিকা রয়েছে, এছাড়া আরো কিছু বেসরকারি টিকা রয়েছে। তো টিকাটা আসলে তাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? বাচ্চাদের টিকা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাদের স্বাস্থ্যের জন্য। আমাদের সরকারি টিকার পাশাপাশি বিভিন্ন রোটা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড এই ধরনের টিকা রয়েছে। বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাদেরকে অবশ্যই এই ধরনের টিকা দেওয়া উচিত। তবে বাচ্চার বয়স এবং তার স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়েই এই টিকাদান করা উচিত। নবজাতকের ক্ষেত্রে আর কি অনেক সময় দেখা যায় যে তারা মায়ের দুধ প্রপারলি পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আসলে তাদের জন্য ফর্মুলা মিল্ক বা মায়ের আসলে কি ধরনের সচেতনতা নেওয়া প্রয়োজন? একটা কথা আমাদের প্রচলিত আছে যে আমরা দুধ না পেলেই আমরা দুধ খাওয়া বন্ধ করে দিই। কিন্তু সবসময় মনে রাখতে হবে বাচ্চা যত বেশি ব্রেস্ট ফিড করবে, যতবার সে খাবে, তত কিন্তু সেই দুধের চাহিদাটা তার মিট আপ হবে। মানে এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ বলে দিয়েছেন যে তুমি যত খাওয়াবে তত দুধ আসবে, আর তুমি না খাওয়ালে দুধ আসা বন্ধ হয়ে যাবে। তো সেই কথাটাই আমাকে মানে আমাদের গ্রামের এক মুরব্বী বলতেন যে মা যত বেশি দুধ খাওয়াবা ততই দুধ আসবে, এবং এটা আল্লাহ প্রদত্ত। একজন মা যদি যতবার তার অন ডিমান্ডে যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, তাহলে কিন্তু দুধ অবশ্যই আসবে। তবে এক্ষেত্রে মায়েদের কিছু সচেতনতা অবলম্বন করতে হবে, যেমন তার খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। এই সময় একটু পর্যাপ্ত পরিমাণ পানির পরিমাণটা বাড়াতে হবে, শাকসবজির পরিমাণটা বেশি খেতে হবে, এবং আমাদের কিছু কিছু ওষুধ বা ড্রাগ কিন্তু আছে যেগুলো হচ্ছে দুধ উৎপাদন বাড়িয়ে দেয়। এই সমস্ত ওষুধ যদি আমাদের কাছে পেশেন্টরা যদি আমাদের কাছে আসে এবং কমপ্লেইন করে যে একজন মা যে না আমার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে না, তখন কিন্তু আমরা তাকে এগুলো সহজেই প্রেসক্রাইব করে থাকি। এছাড়াও সে যদি নর্মাল হেলদি লাইফস্টাইল লিড করে, সে যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া এবং ঘুম এটা যদি নিশ্চিত করে এবং পানি যদি পরিমাণ মতো বেশি খায়, তাহলে কিন্তু দুধ অবশ্যই আসে। তো আপনি আসলে অনেক চমৎকার করে বলছিলেন, আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হসপিটাল লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য এই অনুষ্ঠানটি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। খুব তাড়াতাড়ি ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্বাস্থ্য এই অনুষ্ঠানটিতে। আশা করছি আপনারা সবাই আমাদের সাথেই ছিলেন। আপনার কাছ থেকে তো অনেক বিষয় নিয়ে জানছিলাম, একটু জানতে চাই যে 6 মাস পর্যন্ত তো আমরা সাধারণত বলে থাকি একদমই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করাতে হবে, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু প্যারেন্টস রয়েছে তারা 6 মাস হওয়ার আগেই কিন্তু বাচ্চাকে খাবার স্টার্ট করে বা কিছু একটু পানি বা একটু অন্য কোনো কিছু হয়তো বা সেমি সলিড টাইপের কিছু অ্যাড করে। তো এটা কি তাদের জন্য ক্ষতিকর কিনা? বাচ্চার জন্মের প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধই নিরাপদ। এর পাশাপাশি 6 মাস হওয়ার পরে আমরা সাধারণত তাকে বিভিন্ন ধরনের ঘরোয়া পরিবেশের খাবার যেমন খিচুড়ি, ডিম, মাছ খেতে দিই। এর পাশাপাশি একটি মৌসুমী ফল যেমন আম বা কলা তাকে আমরা খেতে দিতে পারি। একটি বাচ্চার সুষ্ঠুভাবে পরিবেশে বড় হয়ে ওঠার জন্য তার শারীরিক এবং মানসিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য একজন মাকে শুরু থেকেই তার পরিচর্যা বা সঠিক যত্ন নিতে হবে। এক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন বাচ্চাকে আমরা উইনিং ফুড শুরু করি, অনেকেই দেখা যায় যে বাজারে কেনা কৌটার উপর ডিপেন্ড করে বা একটু স্যারেলাক টাইপের জিনিসগুলো খাওয়ায়। এগুলো আসলে বাচ্চার জন্য কতটুকু হেলদি? এই ধরনের খাবার বা প্রকৃতিজাত যে খাবারগুলো বাজারে আমরা যেগুলো পেয়ে থাকি, যেমন চিপস বা হচ্ছে ড্রিঙ্কস বা সেরেলাক যেটা আপনি বললেন, এগুলা বাচ্চার জন্য আসলে
খুবই আনহেলদি বা অস্বাস্থ্যকর। আমরা যদি ঘরোয়া পরিবেশে, সুষ্ঠু পরিবেশে তার জন্য একটি হেলদি খাবার বা সুষম খাবার তৈরি করে খাওয়াতে পারি, এটি বাচ্চার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মা ও শিশুর যে দৃঢ় বন্ধন সেটাকেও কিন্তু বাড়িয়ে তোলে। অনেক সময় দেখা যায় বেবিদের যখন খাবারটা স্টার্ট করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে তাদের কনস্টিপেশন হচ্ছে বা ডায়রিয়ার মতো প্রবলেম হচ্ছে বা দেখা যায় তাদের অ্যাসিডিটি হচ্ছে। তো এক্ষেত্রে একজন বাবা মা আসলে কি ধরনের সচেতনতা নিতে পারবেন? প্রথমেই আমি বললাম বাচ্চাকে যত ধরনের প্রক্রিয়াজাত খাবার মানে বাইরের যে খাবার, চিপস, ড্রিঙ্কস এই সমস্ত খাবার যদি আমরা পরিহার করি এবং আমরা যদি ঘরে তৈরি সুষম খাবার দিতে পারি তাহলে কিন্তু তার এই ধরনের রোগ আপনি যেটা বলছিলেন ডায়রিয়া বলুন বা তার গ্যাসের বা অ্যাসিডিটির সমস্যা এগুলো কিন্তু তার হবে না। আমরা যদি সুষম খাবারটা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু তার এ ধরনের সমস্যাই হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন বাবা মাকে বুঝে নিতে হবে যে নিশ্চয়ই তার খাবারটা ব্যালেন্সড হচ্ছে না এবং অবশ্যই তখন খাবারের উপর নজর দিতে হবে অবশ্যই যেন সেটা আমরা শুরু ব্যালেন্সড হয়। থেকেই চেষ্টা করব তাকে ঘরোয়া পরিবেশে ঘরোয়া খাবার দিতে এবং তাকে অভ্যস্ত করতে এই খাবারে। প্রক্রিয়াজাত খাবার যতই মুখরোচক হোক না কেন তা না দেওয়াই ভালো। এবং দেখা যায় ঋতু পরিবর্তনের সাথে সাথে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ দেখা যায়, অনেক ক্ষেত্রে নিউমোনিয়া হয়ে যায় বা অনেক অতিরিক্ত গরমে তাদের হয়তো বা কোনো ধরনের প্রবলেম হয়। সেক্ষেত্রে আসলে কি ধরনের সচেতনতা জরুরি? ঋতু পরিবর্তনের সাথে সাথে বাচ্চাদের কিছু বিভিন্ন ধরনের সমস্যা যেমন ডায়রিয়া এবং বিভিন্ন সিজনাল ফ্লু বা কমন ফ্লু হয়ে থাকে। এক্ষেত্রে আমরা বাবা মা যদি একটু সচেতন হই তাদেরকে যদি আমরা ঘরোয়া পরিবেশে সুষ্ঠু এবং সুষম খাবার দিতে পারি তাহলে কিন্তু এ ধরনের রোগ থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি। যদি হয়েই যায় তাহলে আমাদেরকে দেখতে হবে বাচ্চা অতিরিক্ত নিতে পড়েছে কিনা বা তার ডিহাইড্রেশন বা তার পানি শূন্যতা তৈরি হয়েছে কিনা। যদি এরকম কোনো সমস্যা তৈরি হয় সাথে সাথে বাচ্চাকে চিকিৎসকের পরামর্শ করা এবং হসপিটালে নিয়ে যেতে হবে। একটি শিশু জন্মের পর দেখা যায় যে মায়েদের ক্ষেত্রে পোস্টপার্টাম ডিপ্রেশন আমরা দেখতে পাই। এটা আসলে একটি শিশুর জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে? কারণ আমরা জানি যে নিজে ভালো না থাকলে কিন্তু অন্যকে ভালো রাখা যায় না। তো সেক্ষেত্রে মাই যদি বিষণ্ণতায় ভুগে থাকেন, তার কি শিশুর যত্ন নিতে কোনো ধরনের অসুবিধা হতে পারে কিনা? পোস্টপার্টাম বিষণ্ণতা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় একজন মায়ের জন্য। এই সময় মা যদি বিষণ্ণতায় ভোগেন তাহলে কিন্তু সে তার বাচ্চার সঠিক যত্ন নিতে পারেন না। আর এই বাচ্চার সঠিক যত্ন নিতে না পারলে বাচ্চা কিন্তু ষষ্ঠ পরিবেশে বড় হয়ে উঠতে পারে না এবং সেও কিন্তু মানসিকভাবে এবং শারীরিকভাবে অপুষ্টিতে ভোগে। আমাদেরকে মায়ের সুস্থতা সবার আগে নিশ্চিত করতে হবে শারীরিক মানসিক দুভাবেই। আমরা অনেক সময় কিন্তু শুনতে পাই যে বলছে যে বাচ্চার অ্যাপিটাইট নাই বা বাচ্চা প্রপারলি খাচ্ছে না। সেক্ষেত্রে আসলে বাচ্চার পুষ্টির তো অভাব হতেই পারে। এক্ষেত্রে একজন প্যারেন্টস বা মায়ের আসলে কি করা উচিত? এটা খুব কমন। আমরা সবসময় মায়েদের কাছ থেকে এ ধরনের কমপ্লেইন শুনে থাকি যে আমার বাচ্চা খায় না। কিন্তু ওজন নিলে দেখা যায় বাচ্চা অ্যাবাভ মানে ওভারওয়েট বা আপনার হচ্ছে ওবেসিটিতে ভুগছেন। এটা আসলে খুবই হালকা করে নেওয়ার কোনো বিষয় নয়। কিছু কিছু বাচ্চা মানে আমাদের কিন্তু ওভারওয়েট যেমন আমাদের রোগ, তেমনি আন্ডারওয়েট বা ম্যালনিউট্রিশনে ভোগা সেটাও কিন্তু এক ধরনের রোগ। আমাদেরকে ব্যালেন্স ডায়েট দিতে হবে বা সুষম খাবার বাচ্চাকে প্রদান করতে হবে। আমরা যদি ঘরোয়া পরিবেশে বাচ্চাকে সুষম খাবার দিই, তাহলে কিন্তু বাচ্চার ওভারওয়েট হওয়ার বা ওভারওয়েট হওয়ার সম্ভাবনা যেমন কমে যায়, তেমনি আন্ডারওয়েট বা ম্যালনিউট্রিশনে ভোগার সম্ভাবনাও কিন্তু কমে যায়। অনেক সময় দেখা যায় যে বেবি প্রিম্যাচিউর হচ্ছে। তো সেক্ষেত্রে কি বাবা-মায়ের আলাদা কোনো যত্ন তাদেরকে নিতে হবে বা আলাদা কোনো সতর্কতা গ্রহণ করতে হবে? প্রথমে আমরা বুঝি প্রিম্যাচিউর বলতে কি বোঝায়। প্রিম্যাচিউর বলতে বোঝায় গর্ভাবস্থার ৩৭ সপ্তাহের আগে যদি কোনো বাচ্চার জন্ম হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলি প্রিম্যাচিউর বেবি। অবশ্যই প্রিম্যাচিউর বেবিদের ক্ষেত্রে আমাদের এক্সট্রা প্রিকশন বা এক্সট্রা যত্ন তাকে নিতে হবে। কেননা অন্য স্বাভাবিক সুস্থ বাচ্চার চেয়ে কিন্তু সে ইমিউনিটি বা তার প্রতিরোধ ক্ষমতার দিক থেকে বা তার অন্যান্য সমস্যা থাকার কারণে কিন্তু সে প্রিম্যাচিউর হয়েছে। এবং তার এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্যই কিন্তু আমাদেরকে এক্সট্রা প্রিকশন নিতে হবে। যেমন তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা এবং তার কোনো রোগ সংক্রমণ আছে কিনা সেগুলো দেখা এবং তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে তার কোনো ভিতরে কোনো অসুখ আছে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। একটি নবজাতকের জন্য আসলে স্বাস্থ্য পরীক্ষাগুলো কি রয়েছে একটু জানতে চাই আপনার কাছে, এবং এই স্বাস্থ্য পরীক্ষাগুলো নেওয়াটা আসলে কতটুকু জরুরি? একজন নবজাতকের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে এবং তার বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার মধ্যে বিভিন্ন রক্ত পরীক্ষা এবং তার ইসিজি, ইকো এগুলো আমরা করে থাকি। তার যদি কোনো সমস্যা বা কনজেনিটাল বা জন্মগত কোনো সমস্যা যদি থেকে থাকে, তার যদি কার্ডিয়াক কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমরা ইসিজি বা ইকো করে থাকি। তবে
আমরা এর পাশাপাশি বিভিন্ন ধরনের ল্যাব পরীক্ষা, যেমন তার বেবি জন্ডিস আছে কিনা, তার সেরাম বিলিরুবিন পরীক্ষা, বা তার হচ্ছে রক্তের অন্যান্য যে উপাদানগুলা, যেমন সেরাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেরাম ফিব্রিনোজেন, বা তার হিমোগ্লোবিনটা কেমন আছে, রক্তের যে উপাদানগুলা সেটা কেমন আছে, সেটাও কিন্তু আমরা দেখে থাকি। তার বিভিন্ন রক্ত পরীক্ষার পাশাপাশি আমরা তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে থাকি। আপনাদের ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালে আসলে কি ধরনের আধুনিক চিকিৎসাগুলো রয়েছে এই নবজাতকদের জন্য? ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল একটি আধুনিক চিকিৎসা সমন্বিত একটি হাসপাতাল, যেখানে নবজাতকদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র বা এনআইসিইউ এবং তাদের অক্সিজেন সাপোর্ট, নেবুলাইজেশন এবং বিভিন্ন ল্যাব পরীক্ষা ও বিশেষায়িত চিকিৎসক বৃন্দ আছেন, যারা পরিপূর্ণ চিকিৎসা সেবার মাধ্যমে বাচ্চাদেরকে সুস্থ করে তোলেন। আমরা আসলে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনার কাছে একটু জানতে চাই, যারা আসলে সদ্য বাবা-মা হয়েছেন, তাদের জন্য আপনার কি কোনো ধরনের টিপস রয়েছে কিনা? মা বাবা হওয়া খুবই আনন্দের একটি অনুভূতি, তেমনি একটি গুরু দায়িত্ব। একটি শিশুকে সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে উঠতে তার প্রয়োজনীয় ভ্যাকসিনেশন, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করানো খুবই গুরুত্বপূর্ণ। একটি বাচ্চাকে 6 মাস বয়সের পর থেকে তার উইনিং পিরিয়ড শুরু হওয়ার সময় ঘরোয়া পরিবেশে সুষ্ঠু ও স্বাভাবিক খাবার দাবার, সুষম খাবার আমাদেরকে খাওয়াতে হবে। এভাবে আমরা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি এবং একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের মাঝে এসেছেন এবং চমৎকার সব আলোচনা করেছেন। আপনাকে ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি। তবে আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।